নমস্কার বন্ধুরা, এখন অব্দি আমার দেখা কনিষ্ঠ বা কনিষ্ঠতম বলতে পারি তিনি হচ্ছেন ডক্টর শিবাজি গুপ্ত। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার শিবাজি বাবু, আপনার একটা ডকুমেন্টারি নন্দন একে প্রদর্শিত হলো এবং সেই ডকুমেন্টারিটা নেতাজি ওরিয়েন্টেড। ফুল নেতাজির জীবন এবং তার রাশিয়ান অধ্যায়, তার অজ্ঞাতবাস জীবন সবটাই ধরা আছে সেটা। আপনাকে যখন ফোন করেছিলাম আপনি তখন বলেছিলেন যে সামনাসামনি ইন্টারভিউ হলেই ভালো হয়, একটা ভাইবস কাজ করে, তরঙ্গ যাকে আমরা বাংলায় বলি। এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে না আমি অনেক নতুন কিছু আবিষ্কার করেছি বলতে পারবো, উপলব্ধি করেছি। এটাকে বলা হয় ভাইবস বা এনার্জি। আমার যেটা মনে হয়, আমি সায়েন্সের স্টুডেন্ট বুঝতেই পারছেন, কিন্তু কিন্তু একটা একটা মানুষের সঙ্গে যখন আমি প্রথম দেখা করবেন তখন তাকে নিয়ে আপনার একটা ইমপ্রেশন তৈরি হয় কথা বলার আগেই। সেটা হয়তো তার ভাইবস বা তার অরা বলতে পারে। আবার কিছু জায়গায় মনে হবে আপনার খুব শান্তি লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় মনে হবে থাকা যাচ্ছে না। এটাই তার ভাইবস। যখন আমি কারোর সঙ্গে কথা বলবো মনে হয় আনলেস আওয়ার ভাইবস ম্যাচ বা রেজোনেট করে, ততক্ষণই তো কমফোর্টেবলি তখনই তো কথা বলা যাবে না। স্পেশালি অ্যাবাউট নেতাজি, তখন আমি কোনোভাবে কি বলবো জিনিসটাকে অলওয়েজ সিরিয়াসলি নিতে চাই, গিভিং মাই বেস্ট। নেতাজির জীবনের তো অনেকগুলো অধ্যায়, এতগুলো অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা যেটা আপনাকে ফ্যাসিনেট করে? দেখুন, নেতাজিকে বোঝা না খুব শক্ত। কোন অধ্যায় ফ্যাসিনেট করে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। হিজ হোল লাইফ ইজ ফ্যাসিনেটিং। যেমন আমার ডকুমেন্টারিতে লাস্ট যিনি বলেছেন সেই বক্তব্যটা যদি আপনি শোনেন, একটু বলুন দর্শকদের। আমি চাই ওনারা দেখুন, তো তাও বলছি। লাস্ট যে কমেন্টটা করা আছে, যে এটা আমি বলিনি, একজন খুব খুব নামী এবং খুব জ্ঞানী লোক বলেছেন। সেটা হচ্ছে, যখন ওনার পুরো জীবনটা আমাদের সামনে আসবে, it will be no less than Sri Ram, Sri Krishna or similar incarnation. এতটাই স্পেশাল ওনার জীবন, সুতরাং একটা অধ্যায়কে মেনশন করা খুব মুশকিল। পুরোটাই এক্সট্রাঅর্ডিনারি এবং পুরোটাই উনি যদি এক্সপ্লেন না করে দেন এটা আমি কেন করলাম না, আমাদের পক্ষে বোঝা খুবই কঠিন ব্যাপার। বুঝতে পারছি। আমার দৃশ্যটা নেই যে আমি বলবো এই কোশ্চেনটা আমার খুব ভালো লাগে। আপনার ডকুমেন্টারি হিস্টোরিতে আমরা দেখতে পেয়েছি যে আপনি বায়াস হননি, একেবারেই নিরপেক্ষ থেকে একটা বার্ডস ভিউ আই থেকে আপনি সমস্ত তিনটেকেই আপনি বর্ণনা করেছেন। আপনি প্লেন ক্র্যাশ বর্ণনা করেছেন কিন্তু কোনো মতামত দেননি যে প্লেন ক্র্যাশটা মিথ্যে না। আচ্ছা, পরবর্তী রাশিয়ান অধ্যায় আপনি করেছেন, ফৈজাবাদ অধ্যায়, উত্তরপ্রদেশ অধ্যায়ও করেছেন। এবার পার্সোনালি ডক্টর শিবাজি গুপ্ত যেটা ওখানে আপনি বলেননি, আপনি আমাদের ওপর ছেড়ে দিয়ে চলে গেছেন, পার্সোনালি আপনি কোনটাতে বিশ্বাস করেন? আমার কিছু বলার এখানে জায়গাই নেই। না, বলার তো জায়গা আছে। আমি বলতে চাইনি বলেই তো রাখিনি। সেটা ওখানে রাখেননি। না, এটা আমি বললে না, আমার পুরো যে থিম বা যে আইডিয়াটা নিয়ে ডকুমেন্টারিটা করেছি সেটা আর থাকবে না। আমি অ্যাজ আ ডিরেক্টর অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি আমি বায়াস হতে পারি না। অনেক রিসার্চার বলেছেন যে আমার এই থিওরিটা একটু বেশি রাখলে ভালো হতো, এই অ্যাঙ্গেলটা একটু বেশি বা ওই অ্যাঙ্গেলটা একটু কম। রিসার্চাররা সবাই এসেছিলেন? কয়েকজন তো এসেছিলেন। ডক্টর পূরবী রায়, ডক্টর পূরবী রায় এসেছিলেন। পূরবী রায় ম্যাডামকে আমি নিমন্ত্রণ করে এসেছিলাম, কিন্তু সেদিন ওনার ওনার একটা শরীর খারাপ হয়, ওনার কাশি শুনেই আমি বুঝেছিলাম ফোনে। উনি বললেন যে খুব ইচ্ছা থাকতেও আমি আসতে পারছি। ওনার আসার ইচ্ছা ছিল। এমনকি চন্দ্রকুমার বোস, যিনি একটা বিরাট ইন্টারভিউ দিয়েছেন আমার, তাকেও আমি বলেছিলাম, তিনি এক্সট্রা কার্ড চেয়ে নিয়েছিলেন আসবেন বলে, কিন্তু তারও কিছু একটা পার্সোনাল সমস্যা হয়ে গেছিল, তাই জন্য আসেননি। কিন্তু বাকিরা, যেমন আপনি বললেন, সব থিওরি মেনশন করা হয়েছে। যারা দেখবে বা দেখেছে না জানবে যে উইথ ইকুয়াল রেসপেক্ট আমরা প্রত্যেকটা থিওরি মেনশন করেছি। এবং অ্যাজ এ ডক্টর আমি তো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশন, ইন্টারপ্রিটেশন এন্ড রেজাল্ট
এই তিনটা তো থাকে যে কোনো রিসার্চে, সেভাবেই কিন্তু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছি। তার যে বলছে তার ভিউ, যে এগেনস্টে তার ভিউ, আবার যে বলছে তার সেই এগেনস্টের ওপর তার ভিউ, এভাবে করে আমরা যেখানে যেখানে পেরেছি বিং লজিক্যাল, বিং মানে কি বলবো অবজেক্টিভ ম্যানারে আমরা জিনিসটাকে প্রেজেন্ট করেছি, যাতে যারা ভিউয়ার তারা নিজের একটা মত তৈরি করতে পারে অ্যাটলিস্ট। কারণ যতক্ষণ না ব্যাপারটা পুরো গ্রাস আমার কাছে আসছে, আমি তো এক্সপেক্ট করতে পারি না যে কেউ গিয়ে ফার্দার বিষয়টা নিয়ে পড়বে বা জানবে বা জানার ইচ্ছা প্রকাশ করবে। এই জানার যে বীজটা, ইচ্ছাটা, সেটা ইমপ্লান্ট করার আমার খুব ইচ্ছা ইউথদের মধ্যে। আজকেও শুনলাম একজনের সঙ্গে দেখা করলাম আজকে, তার মেয়ে ক্লাস 11-এ পড়ে, সে আমার সিনেমাটা দেখে নেতাজিকে নিয়ে পড়তে আরম্ভ করেছে। এটা হলো আমার কাছে সব থেকে বড় অনেক পাওয়া। মানে আমি বলছি, মানে আমার যতটা স্মৃতিতে অনুমোদন করছে সেই জায়গা থেকে আমি বলছি, আপনার বয়স 40, যদি আমি ভুল না বলি, কম, আরো কম, যাই হোক, আরো কম যদি আপনার হয়, তাহলে আপনি এই মুহূর্তে সব থেকে কম বয়সী একজন ডকুমেন্টারি মেকার, যিনি নাকি নেতাজিকে নিয়ে কাজ করলেন। যাই হোক, ভগবানজি যে পার্টটা আপনি দেখিয়েছেন, অনেকটা দেখিয়েছেন আপনি, এবং সেইখানে আপনি রাজকুমার শুক্লাকে এনেছেন। সরস্বতী মাইয়া তো বাঁচা নেই, আপনি আনতে পারেননি। এবার ব্যাপার হচ্ছে যে আপনি কি মনে করেন ভগবানজি নেতাজি? দেখুন, যারা প্লেন ক্র্যাশ হয়েছে মনে করে, তারা মনে করে প্লেন ক্র্যাশ হয়েছে। এটা ডিপ্লোম্যাটিক অ্যানসারের জায়গায় চলে যাচ্ছেন আপনি। যারা মনে করে নেতাজি ভগবানজি, তারা অ্যাবসলিউটলি মনে করে নেতাজি ভগবান। আপনি কি মনে করেন? আমি যে ছবিটা যখন দেখিয়েছি, না সেটা বুঝতে পারছি, না আপনি কি মনে করেন? আমি জানি যে আপনি আপনার ছবি দেখেই ছবির মধ্যে সেই পরিশ্রমটা রয়েছে, যে আপনি সমস্ত বই ভগবানজির ওপর আপনি সমস্ত বই পড়েছেন, এটা আপনার ছবি দেখে স্পষ্ট। ভগবানজি না, ওগুলো পড়েছেন, হ্যাঁ সবই আপনি পড়েছেন। তো আপনার কি মনে হয়? এটা আমি বলতে পারি না, ক্ষমা করবেন। আমি চাই এটা মানুষ খুঁজে বের করুন কি হয়েছিল। আবার আমি বললাম যে যদি যারা রিসার্চ চায়, তারা নিজেদের থিওরি নিয়ে ব্যস্ত থাকবে। আমি প্রোগ্রামের দিনই বলেছি, উই নিড টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা, একটাই মোটো হওয়া উচিত, যে তার কি হয়েছিল এবং তার ডিউ রেসপেক্ট পাচ্ছে কিনা। আমি যদি একটা থিওরির দিকে চলে যাই, আমি একটা থিওরির দিকে বলছি না, সেটা তো আপনি ডকুমেন্টারি জায়গায় আছে। এবার ডক্টর শিবাজি গুপ্ত, ব্যক্তি শিবাজি গুপ্ত, এটাও রয়েছে। হ্যাঁ, আমি বলছি আপনার তো মিনিমাম রেসপেক্টটুকু ছিল ভগবানজির ওপর, না হলে কেন আপনি ওই পার্টটা করতে গেলেন? আপনি তো ওদেরকে বসাতেনই না যারা ভগবানজিকে বিশ্বাস করেন নেতাজি হিসাবে, সেটা তো রয়েছে। এবার আমি জিজ্ঞেস করছি যে কোন কোন পয়েন্টে আপনার এই বিশ্বাসটা রয়েছে, এটা তো বলতে পারবেন আপনি। দেখুন, অ্যাজ এ হিউম্যান বিইং আমার মনে তো আশা থাকবে যে আমি যাকে ভগবান রূপে দেখি, বা যিনি এখন পদার্পণ করলে আমার দেশটা বেঁচে যাবে, তিনি যেন থাকে। ভাববাচ্ছে উত্তর দেবেনি আপনি। না না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমাদের মনে একটা আশা তো থাকা উচিত যে সামাও, যেমন ভগবান দেখেন, আমাদের দেখেন, ভালো মন্দ দেখেন, তিনিও হয়তো ভগবানজি কিন্তু ভগবান ছিলেন না, রক্ত মাংসের মানুষই ছিলেন নিশ্চয়ই। কিন্তু আমার যেটা মনে হয়, একটা পজিটিভ ভাইব সবসময় থাকা উচিত। উনি মারা গেছেন না মারা যাননি ওই পোর্শনে যাচ্ছি না, মানে আমি বলছি রাশিয়ান অ্যাঙ্গেল থেকে যখন আপনার ডকুমেন্টারিতে দেখানো হচ্ছে যে আসছেন হচ্ছে উত্তরপ্রদেশে, তাই তো? উত্তরপ্রদেশে উনি আসছেন, সেটা উত্তরপ্রদেশে আসছেন এবং সেখান থেকে ওনার আরেকটা যাত্রা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এটাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? যে যেমন সাধারণ যে পারসেপশনটা, যে নেতাজি একটা মানুষ, সে হঠাৎ করে সন্ন্যাসী হয়ে গেল, সে ওখান থেকে আসলো, এখানে এলো, উত্তরপ্রদেশের মতো একটা জায়গা এলো যেখানে বাঙালির কোনো অবস্থান নেই, সেখানে সব মানে হিন্দি ভাষী মানুষের অবস্থান। এবার কেন? এবারে দুটো অ্যাসপেক্ট আছে। ফার্স্ট, যারা মনে করেন যে উনি গুমনামি বাবা ছিলেন না, তারা মনে করেন যে, আবার যারা মনে করেন রাশিয়ায় ছিলেন এবং ওখানে ওনাকে মারা হয়েছিল বা উনি মারা গেছিলেন, যে উনি রাশিয়া থেকে কোনোভাবেই ভারতে আসা তার পক্ষে প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। কারণ এত রাফ টেরেন, বরফের মাইলের পর মাইল আপনি দেখিয়েছেন, তো সেটা আসা সম্ভব নয় তারা মনে করে। কিন্তু এর কাউন্টার যে থিওরিটা অন্যরা বলে,
উনি যখন 1941-এ দেশ ছেড়ে চলে গেছিলেন, কেউ কি ভাবতে পেরেছিল উনি ওভাবে দেশ ছেড়ে চলে আফগানিস্তান হয়ে, রাশিয়া হয়ে জার্মানি চলে যাবে? সুতরাং এটা আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা ভাবতে পারি না, সেটা উনি ভেবেছেন এবং করেছেন, তাই জন্য তুমি নেতাজি। সুতরাং ইট ইজ কোয়াইট পসিবল। আমরা হয়তো ভাবতে পারি না যে উনি একজন দেশ নায়ক থেকে উনি একজন সন্ন্যাসী হয়ে যাবেন, সেটা তো উনি নেতাজি। আমি এই মুহূর্তে মানে আমার মধ্যে দিয়ে একজনকে প্রতিস্থাপন করছি, ডক্টর পুরবী রায়। ডক্টর পুরবী রায় বলেন যে রাশিয়ান ইন্টেলিজেন্স যেটা রয়েছে সে ওইখান থেকে ফাঁকি দিয়ে কারোর আসা সম্ভব নয়। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার এই এই কথাটাই যখন আর্গুমেন্টে আনা হয় যে না তিনি তো এখান থেকেই গেছেন, তিনি একটা উত্তরই দিয়েছেন, ভারতীয় ইন্টেলিজেন্স আর রাশিয়ান কেজিবি যে ফাইল বা ওখানে উনি যেটা বলেন রাশিয়ান গ্রু আর্কাইভে কোলেশনিকভ দেখেছেন, উনি যেটা বলেন। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এটা কি পসিবল। কিন্তু তখন কিন্তু শিবাজীবাবু অনেকটা বয়স পেরিয়ে গেছে, মানে বলা যেতে পারে যেই সময় উনি আসছেন আর যেই সময় উনি যাচ্ছেন ওনার বয়সের ডিফারেন্স কিন্তু অনেকটা বেড়ে গেছে। এটাকে আপনি কিভাবে? এবার ধরুন ভগৎ রাম তলওয়ার বা এটসেট্রা যারা স্বনামধন্য লোকজন, তাদের বিষয়ে আমরা কবে জেনেছি? অনেক পরে। হতে পারে উনি কিভাবে এসছেন সেই বিষয়ে আমরা পরে জানবো। আবার এটাও হতে পারে উনি হয়তো সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া হয়ে, চায়না হয়ে, টিবেট হয়ে ইন্ডিয়া আসেননি, হতে পারে অন্য কোনো একটা ফিজিক্যাল রুট ধরে এসেছিলেন, সেটা আমরা জানি না। আবার আমরা তো এটাও, ভগবান তো এটাও বলতেন যে মাও সেতুং এর সঙ্গে ওনার পরিচিতি ছিল, যদি তাই হয়ে থাকে উনি চায়নার মাধ্যমে সহজেই আসতে পারেন, ঠিক আছে। আবার নেপালের রাজার সঙ্গেও হয়তো ওনার পরিচিতি ছিল। তো উনি কিভাবে এসছেন সেটা তো এক্সপ্লেন করা মুশকিল, কিন্তু যদি উনি এসে থাকেন বলছেন কেন? কারণ আপনি তো দেখাচ্ছেন যে একটা ম্যাপ পাওয়া গেছিল, আবার এসে থাকেন কেন? আমি তাদের মধ্যে প্রতিস্থাপন করছি আর কি, যারা না আপনি প্রতিস্থাপন করবেন না, আমি ইন্টারভিউয়ার হিসাবে করতেই পারি, আপনি করবেন না। এবার যারা ক্লেম করছে যে উনি এসেছিলেন, ইট ইজ কোয়াইট পসিবল যে উনি এসেছেন। অশোক টন্ডনের কাছে যে ম্যাপটা পাওয়া গেছে, এটাও একটা সাধারণ মানুষের পক্ষে বানানো খুব মুশকিল। জাস্টিস মুখার্জি তো বলেইছিলেন ম্যাডাম জয়ন্তী রক্ষিতকে, আমি তো সব জিনিস দেখেছিলাম কিন্তু একটা ম্যাপ আমার চোখ মানে মানে আমার অ্যাটেনশন গ্র্যাব করে নিয়েছে। তো যদি যার এই ম্যাপটা এত পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা, সে নিশ্চয়ই ওই রাস্তা দিয়ে কোনো না কোনো সময় এসছে। হতে পারে উনি ভিয়েতনাম হয়ে এসছে, কারণ ওই ম্যাপে ভিয়েতনামের কোশ্চেন ছিল। এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে, ধরুন আমি আমাকে অন্তরালে রাখছি, বিপ্লবীরা যে কর্মকাণ্ড করে থাকেন আগেকার দিনে অনুশীলন সমিতি থেকে শুরু করে অন্যান্য জায়গায়, তারা সবসময় নিজের জিনিসপত্র নিজের কাছে রাখতেন না যাতে মানুষ সন্দেহ করছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে ওখানে কিন্তু আইবির লোক ঘোরাফেরা করত, এক। দুই, বলা হচ্ছে যে কিছু মানুষের সঙ্গে ওনার একটা যোগাযোগ ছিল ওপর মহলের, গভর্নমেন্টের, সম্পূর্ণানন্দ যার মানে উদাহরণ। তাহলে কেন ওরকম মূল্যবান ম্যাপ আমি নিজের কাছে রাখবো? কারণ রেট যদি হয় যখন তখন চলে এসে একটা মানুষ দুম করে ওটা দেখে নেবে, হ্যাঁ, আরো সন্দেহটা প্রকট হবে যে এই লোকটাই নেতাজি। কি কেন বলে ডকুমেন্টারি মেকার আপনার কি মনে হয়? ডকুমেন্টারি মেকার তো শুধুমাত্র এই মানে প্রশ্ন ছোড়া পরেও আরেকটা কাজ থাকে, যে কাজটা হচ্ছে থ্রিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস কি বলছে আপনার? দেখুন, খালি যে ম্যাপটা পাওয়া গেছে তা কিন্তু অনেক কিছু পাওয়া গেছে, 2800 মতো আইটেম পাওয়া গেছে, এবং কয়েকটা এমন কমেন্টস পাওয়া গেছে বা নোটস পাওয়া গেছে, যেমন ওই মানে হরিপুরা থেকে ওয়েলিংটন স্কোয়ার অব্দি যদি ঘটনাগুলো না ঘটতো জীবন্ত, কখন উনি বা ইচ্ছা করে উনি ছেড়ে গেছেন কিনা সেটাও তো আমার পক্ষে বলা মুশকিল। হয়তো উনি চাইতেন পরে কেউ ওনাকে নিয়ে, ওনার এক্সিস্টেন্স নিয়ে কাজ করুক, উনি মানে অনিচ্ছায় কিছু করতেন না বা হতে দিতেন না, এটা আমি 100% সার্টেন। এবং যারা ভগবানজিকে সামনাসামনি পেয়েছে, পদের আড়ালে পেয়েছে, তারা তো বলেইছে যে ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতো না। বা ওনার নিজে অনিচ্ছায় রেখে ফেলে গেছেন সেটা আমি মানতে আমার কষ্ট হয়। উনি হয়তো ইচ্ছে করে ক্লুগুলো রেখে গেছেন,
যাতে পরে লোকে তার সম্বন্ধে জানতে পারে। হয়তো উনি যখন এখানে ছিলেন এক কি অনেক বেশি কারণে উনি সবার সামনে আসতে পারেননি। উনি চাইতেন যে কি কারণ আপনি কারণটা সেটা তো ডকুমেন্টারিতে আছে, অনেকগুলো অ্যাসপেক্টস আছে। বলুন না। যেমন প্রথমত উনি বলতেন যে আমার মন উঠে গেছে দেশের পলিটিক্যাল সিস্টেম দেখে, মানে মানে এতই মানে ডিসরেসপেক্টফুল একটা জায়গা আমাদের পলিটিক্যাল সিস্টেমটা ওনার মতো হয়ে গেছিল, যে ওনার যে প্রিন্সিপালস গুলো ছিল সেই নিয়ে আর উনি ওই স্ফিয়ারে ঢুকতে পারতেন না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে উনি বলতেন যে যদি আমি বাইরে আসি সিভিল ওয়ার হয়ে যাবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কেন? কারণ গভর্নমেন্ট পড়ে যাবে, হয়তো ওনাকে প্রাইম মিনিস্টার দেখতে চেয়ে হয়তো পাবলিক রিভোল্ট করবে। না, এটা কি সম্ভব আপনার মনে হয়? উনি তো তাই মনে করতেন। না, আপনি বলুন না, সব ওনার ওপর আর গবেষকদের ওপর চাপিয়ে দেবেন না। আপনি আপনি একটু নিজে বলুন। এবার আমি বলছি, ধরুন কথার কথা বলছি, ভগবানজি বেরিয়ে এলেন, যেটা আপনি যোগ করেননি আমি যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার ক্রিমিনাল, সেটা আপনি ডকুমেন্টারিতেও ছিল। ওয়ার ক্রিমিনাল আমি কিন্তু ওয়ার ক্রিমিনালের কিন্তু কোনো কাগজ আমরা পাইনি, মানে আরটিআই বা সব। সেটা আমি একটা দেখিয়েছি আমার ডকুমেন্টারিতে, শশী থারুরের একটা লেটার আছে যেখানে বলা হচ্ছে নেতাজিকে ইন ফিউচার আর ওয়ার ক্রিমিনাল বলা হবে না বা বলবে না। এটা তো ইনডাইরেক্টলি একটা কিছু ইন্ডিকেট করে, ইন ফিউচার কথাটা উনি কেন বললেন। তাছাড়া জয়ন্ত চৌধুরী স্যার তো বলেছেন যে উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে ওয়ার ক্রিমিনাল লিস্টে ওনার নাম আছে, যদিও ডকুমেন্টটা হয়তো উনি দিতে চাননি বা দেননি, তাই আমি দেখাতে পারিনি, কিন্তু উনি বলেছেন, এটা আমি রেখেওছি। সুতরাং ওয়ার ক্রিমিনাল ছিল না সেটা তো বলা মুশকিল, কারণ ওই একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে বিষয়টা। এবং এটাও ঠিক যে সব ফাইল এখনো হয়তো ডিক্লাসিফাই হয়নি, খালি ইন্ডিয়ান আর্কাইভস না, রাশিয়ান আর্কাইভস, ফ্রেঞ্চ আর্কাইভস, ইউকে আর্কাইভস, ইউএস আর্কাইভস, অনেক ফাইল তো এখনো ডিক্লাসিফাই হয়নি পুরোপুরি। না বেরোলে এটা তো খুব বড় মুশকিল। এমনকি ইউনাইটেড নেশনসও মনে হয় সঠিকভাবে হ্যাঁ নাই উত্তর দেয় না। আমি যতগুলো করেসপন্ডেন্স দেখেছি ওগুলো একটু ধোঁয়াশা রয়েছে। ইট কুড বি যে উনি ওয়ার ক্রিমিনাল ছিলেন, এবং ওয়ার ক্রিমিনাল ছিলেন যদি থাকতেন তাহলে ইন্ডিয়া ওয়াজ বাউন্ড টু ডেলিভার হিম টু ইউএস এন্ড ইউকে, সেক্ষেত্রে দেশে আনরেস্ট হতো। আবার উনি বলতেন যে আমি যদি বেরিয়ে আসি আমার দেশ যে সবে জন্মেছে, ইউএস ইউকে এর সাহায্য প্রার্থী হয়ে থাকছে, ইউএস ইউকে তার সাহায্য বন্ধ করে দেবে, আমার দেশের মানুষের ক্ষতি হবে, তাই আমি বেরোবো না। অন্যান্য লিডারের না, এটা কি আপনার মনে হয় যে যাকে রেজিস্টার থেকে যার নাম বাদ দিয়ে দিয়েছে, যে মৃত মানুষ, যেটা উনিও অনেক গবেষকও বলেন যে উনি যদি বেরিয়ে আসছেন বলবে একটা ইম্পোস্টার বেরিয়ে এসছে, হ্যাঁ, এই যে বিষয়টা, তো এই যে যে ভারতবর্ষ তাকে একেবারে ডিসকার্ড করে দিয়েছে, সেই ভারতবর্ষে কি আলোড়ন উঠতো আদৌ যদি তিনি বেরিয়ে আসতেন? সেটা তো উনি ভগবানজি বলতেন ওনার ফলোয়ারদের, যে আমি এক্সপেক্ট করেছিলাম যে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতে ঢুকবে একটা রিভোল্ট তৈরি হবে, সেটা ইনডাইরেক্টলি হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনির মাধ্যমে, সেটা হয়েছিল। কিন্তু ওনার মনে একটা দুঃখ ছিলই যে স্পেশালি বাঙালি সেভাবে জেগে ওঠেনি। কিন্তু উনি বিং আ প্যাট্রিয়ট, উনি নিজের স্বার্থটাকে কখনোই দেখেননি বলে আমার মনে হয়। এবং আরেকটা যেটা বিষয় হতে পারে বা বলেওছেন অনেকে, যে পর্দার আড়ালে থেকে যে কাজগুলো করা যায় সেগুলো লাইমলাইটে থেকে করা যায়, বিহাইন্ড দ্য কার্টেন যে শব্দটা আমি ব্যবহার করছি। যেমন বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনেকে বলেন যে উনি সামহাউ ইনপুটস দিয়েছিলেন, অথবা তাশকেন্ট ম্যান যেখানে ফেসিয়াল অ্যানালিসিস করে কেউ কেউ মিল পেয়েছেন, তারপর ভিয়েতনামের ছবি তো পাওয়াই যায়, একটা সিমিলার কেউ দাঁড়িয়ে আছে, প্যারিস্টকেও দাঁড়িয়ে থাকে, প্যারিস্টকে ভিয়েতনামের আর্কাইভের একটা মিউজিয়ামের ছবি ছিল এরকম। তো সেটা বিং ইন দ্য লাইমলাইট উনি করতে পারতেন, কিন্তু ওনারও একটা ইন্টারেস্ট ছিল যে পর্দার আড়ালে থেকে কাজ করা। অনেক সময় সেটাই মনে হয় সহজ, দেশ ঠিক থাকবে এটাই ওনার সাধনাও ছিল, সেটা উনি করেছেন। সেটা একটা মানে বিরাট কারণ। আর শেষ কারণ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওনার নিকটবর্তী মানুষজন এবং বন্ধু বান্ধব, এদের প্রতি ওনার মনে হয় ভরসাটা
আর ছিল না শেষের দিকে। উনি তো জওয়াহরলাল নেহরুকে খুব ভালোবাসতেন। আপনি কি পরিবারের কথা বলছেন? পরিবার, খালি পরিবার কেন, তার পলিটিক্যাল অ্যালাই যারা ছিল, জওয়াহরলাল নেহরুকে উনি খুব ভালোবাসতেন। এবং আইনের মধ্যে একটা ছিল রেজিমেন্ট জওয়াহরলাল নেহরুর নামে, তাকেই উনি ওনার বইয়ের কমেন্টসে অনেক কিছু বলেছেন। ও সাকলিং বেবি পিএম, এটা ছিল আপনার? এটা অশোক কানের নোটে পাওয়া যায়। তো এই মোহভঙ্গ, এই বৃতশ্রদ্ধ ব্যাপারটা, সেটা তো একটা ওনাকে হয়তো রিলাক্টেন্ট করে দিয়েছিল আর ফিরে আসার পেছনে, না ফিরে আসতে। এমনকি ওনার পরিবারে সুরেশ বোস ছাড়া হয়তো কেউ জানতো না, সুরেশ বোস এবং তার স্ত্রী। তাই জন্য ডিসেনশন রিপোর্টটা পাওয়া যায় উইথ দ্য নোট অফ সুরেশ বোস। সেটা কি অরিজিনাল পাওয়া গেছিল? ললিতা বোস তো তাই বলেছিল যে এটা আমার মার হ্যান্ডরাইটিং। না, চিঠিটা তো অরিজিনাল পাওয়া যায়। সুবি বলে যেই ললিতা বোসের মা যেটা লিখেছিলেন, সুবি, এটা তো অরিজিনাল চিঠিটা পাওয়া যায়। আচ্ছা, এই বিরোধীরা, অর্থাৎ কিন্তু তারা অনেক রকম অ্যালিগেশন আনে এই বিষয় নিয়ে। এক, তিনি অত সব জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে আসছেন, এটা খুব কমন একটা কথা, বয়ে বয়ে নিয়ে আসছেন। টাইপরাইটার, বাইনোকুলার, ট্রান্সমিটারটা তো পাওয়া যায় না, ট্রান্সমিটারটা ট্রান্সমিটারটা বলা হয় যে কেউ বলেন যে উনি নিয়ে চলে গেলেন শেষে গোর্খা রেজিমেন্ট এসব জায়গায় উনি চলে গেছেন, কেউ বলেন। আচ্ছা, কেউ বলেন যে না, ওই 85তেই মারা গেছে। আমরা সেসব বিতর্ক মুলতুবি রেখে যেটা বলছি যে ওই যে অরিজিনাল চিঠিটা কেউ তো ওনাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই সুরেশ বসু এবং তার স্ত্রী। হ্যাঁ, সুরেশ বসু যারা এখন যারা আছেন তারা কিছু বলতে চান না, কিন্তু সুরেশ বসুর যারা আছেন, আপনার কি মনে হয় সুরেশ বসুর সঙ্গে ভগবানজির পরোক্ষে কোনো যোগাযোগ ছিল? আমার তো তাই মনে হয়। আর স্পেশালি ললিতা বোস যখন গিয়ে এটা কনফার্ম করছেন যে এটা আমার মার হ্যান্ডরাইটিং, উনি ওনার মার হ্যান্ডরাইটিং নিশ্চয়ই চিনতেন। যদি না কেউ ফোর্জ করে ওনার মার হ্যান্ডরাইটিং, কেন ফোর্জ করে পাঠাবে ওনার কাছে? ওনার একটা ইন্ডিকেশন তো বটে যে, এবং কেনই বা সুরেশ বসুর স্ত্রী ওনাকে ওই সম্বোধন করে একটা চিঠি লিখবে? এবং যদি উনি নাই, এবং ডেট তো আছেই, ডেট তো লেখাই আছে কোন সময় এটা করা হয়েছে। চিঠিটা আমি দেখিনি, ওটা ওটা অশোক কানন্দ হয়তো ওই স্পেসিমেন লিস্টে রেখেছে, আমি খালি শুনেছি, সেই থেকেই আমি রিকনস্ট্রাকশনটা বানিয়েছি। তবে ব্যাপারগুলো আছে নিশ্চয়ই, এটাই তো প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে, দিস ইজ গুড। আমি ডকুমেন্টারিটা ওনার একটা হাতে লেখা চিঠি রেখেছি, যেখানে উনি বলছেন সুভাষ মারা যাননি, আমি বলে যাচ্ছি সুভাষ মারা যায়নি, সেটা একটা চিঠি আছে। এবং এই বিজয়নাথ স্যাররা তো বলছেন যে ওনারা তো প্রত্যেক পুজোতে যেতেন। অনেকেই যেতেন, অনেকেই যেতেন। না, অনেকের সঙ্গে তো আমি দেখা করতে পারিনি, অনেকেই নেই। বিজয়নাথ স্যার যেহেতু ছিলেন, ওনার ওয়াইফ আমাকে বলেছেন যে আমাদের সবাই বিয়ে হয়েছে, জাস্ট একটু সরে যাচ্ছি, কিন্তু উনি কোনো পুজোতেই থাকতেন। কে? বিজয়নাথ। মানে উনি হয়তো এক্সপেক্ট করতেন ওনার ওয়াইফ যে হয়তো বেড়াতে যাবেন, ওনাকে নিয়ে যাবেন, কিন্তু পুজোতে উনি কোথায় একটা চলে যেতেন। এটা জাস্ট একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে বললাম আর কি। এরকম তো অনেকেই আছে, অনেকেই গেছিল, এবং তার কি ভালো লাগা মন্দ লাগা সবই তো আমরা দেখিয়েছি। আমার উদ্দেশ্য ছিল ওনার যে, মানে আমরা তো ওনাকে, যেটা আপনি বললেন, ভগবানের স্তরে রাখি, আর উনি ভগবান ছিলেন না, যেটা আপনি যেটা বললেন। না, এটা শক্তি সিং এর একটা বিবৃতি আমি তুলে ধরলাম। শক্তি সিং বলেছেন যে ও ভগবান না, উনি বলেছেন ও তো ভগবান নেই থা। আমাকে একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে ও ভগবান নেই থা, ও हम लोग ही की था, लेकिन उनका स्पिरिचुअल एक पावर था। আমাকে যেটা আপনি শেষে দেখবেন শক্তি সিং বলেছেন, উনি একজন অবতার মানুষ রূপে এসেছিলেন, তাই ওনাকে শরীর ছেড়ে তো কোনো না কোনো সময় যেতেই। তো এটাই বক্তব্য যে ওনার মানবিক দিকটা যতদিন ওনার শরীর ছিল, আমি ধরে নিচ্ছি, উনি কিভাবে থাকলেন এই নিয়ে তো আমরা বিশেষ জানতেই পারতাম। উনি এখানে ছিলেন, ওখানে ছিলেন, সেখানে ছিলেন, এখানে দেখা করতো, এখানে উনি হয়তো পড়ে গিয়ে তার ফিমার ফ্র্যাকচার হয়েছিল, এখানে উনি দেহ ছাড়লেন, কিন্তু কিভাবে থাকতেন, তার কষ্টটা,
ছাদ না থাকা মাথার উপর, নেতাজি ভবন গেলে মনে হয় উনি রাজার বাড়িতে জন্মেছেন, ওরকমই তো একটা ফ্যামিলিতে। তিনি কিভাবে থাকলেন ছাদ ছাড়া, বাথরুম ছাড়া? আপনি জায়গাগুলো গিয়েছিলেন? নিশ্চয়ই, সবই তো আছে ডকুমেন্ট জায়গা। এবং রাজকুমারজি ঘুরে ঘুরে দেখিয়েছেন কিভাবে থাকতেন, কখন ওনার মানে যখন উনি বাথরুম যেতেন, উনি এবং ওনার মা রাজকুমারজি এবং সরস্বতী মাইয়া ওনারা একটা কাপড় ধরতেন ওনাকে আড়াল করার জন্য। এই পরিস্থিতিতে উনি, ইফ আই কনসিডার হিম অ্যাজ নেতাজি ভগবানকে, হি ডিড নট ডিজার্ভ, কিন্তু উনি করেছেন। এবং যেটা ডক্টর তোমারও বলেছেন, উনি স্বেচ্ছায় করেছেন, ওনাকে হয়তো কি করতে মানে মানে কম্পালশন করেনি, উনি স্বেচ্ছায় করেছেন। এখানেই তো আমার মনে সর্বশ্রেষ্ঠ মানে এক্সপ্লানেশনটা আসে ওনার স্পিরিচুয়াল দিকটা। বুঝতে পারছি। আপনার একটা মনে হয় যে একটা মানুষ ওখানে আছে, ওরম জনবহুল একটা জায়গা, আমি যদি রামভবনের কথা বলি, মিলিটারি ক্যান্টনমেন্ট থেকে শুরু করে এত জনবহুল জায়গা, হ্যাঁ, কেউ তার দর্শন পাচ্ছে না। মানে এটা তো আর না যে বালিগঞ্জ সার্কুলার রোডের উপর সুচিত্রা সেন বসে রয়েছেন, অত বড় এত সিকিউরিটি, সেই সামর্থ্য না ছিল না যে কেউ ওনার দর্শন পাচ্ছেন না, নাকি দর্শন পেয়েও কেউ বলছেন না? সেটা তো আছে, ও তো সিক্রেসি একটা তো ছিল। ওনার ইনার সার্কেলের লোক, যেমন আমি বললাম বিজয় নাথ স্যারের ওয়াইফ নিজেই জানতেন না উনি কোথায় যাচ্ছেন। ওট অফ সিক্রেসি একটা ছিল, এবং সব সিকিউরিটি কিন্তু দেখা যায় না। মানে যেমন VN আরোরা স্যার বলছেন, যিনি নর্দার্ন ইন্ডিয়া পত্রিকার প্রথম ছেপেছিলেন যে মানে ওনার যা এক্সপিরিয়েন্স, তার থেকে ওনার মনে হচ্ছে যে উনি ইন্টেলিজেন্স ব্যুরোর প্রোটেকশনে ছিলেন। আবার কোন ইন্টেলিজেন্স ব্যুরো? ইন্ডিয়া। আবার বিক্রম সিং স্যার, যিনি ডিজিপি হয়ে রিটায়ার করেছেন, তিনি বলছেন যে একটা সন্ন্যাসীর ওপর কেন হঠাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর চোখ থাকবে। সেটা যদি উনি ওনার প্রোটেকশনে থাকেন, ইট মিনস আ লট, ওনার প্রাইভেট সিকিউরিটি প্রয়োজনই নেই। আমরা তো জানি কেউ একজন রেড করতে গেছিল, সেদিনই ওনার ট্রান্সফার অর্ডার উনি পেয়ে যান, যিনি রেড করতে গেছিলেন। নিশ্চয়ই ওনার কানেকশন ছিল। তাহলে যার কানেকশন ছিল এতটা, উচ্চ মহলের কানেকশন ছিল, সে কেন ওভাবে থাকতো? ওই যে বললাম, পর্দার আড়ালে কাজ করলে মনে হয় না, অভাবে অনটনে, আমি বলছি পর্দার আড়ালে থাকতেই পারে, তাতে কারোর কোনো আপত্তি নেই। অভাবে অনটনে দেখুন, এবার যে সাধক হয়, যদি আমি তাকে সাধক হিসেবে মেনে নিই, তার এসব কিছু এসে যায় না। তুমি খেলেন কি না খেলেন, ঘুমলেন কি জাগলেন, মশা কামড়ালো কি কামড়ালো, এসব তার কিছু এসে যায়। তিনি যদি মনে করেন যে আমাকে সাধনাটা এভাবে করতে হবে, ওভাবেই করবেন। তো যারা ওনার ডাক্তার ডক্টর তোমার বা রাজকুমারজি নিজেই বলেছেন, উনি যেভাবে থাকতেন সাধারণ মানুষ থাকতে পারে না। 40 বছর একটা ঘরের মধ্যে কেউ থাকতে পারে? আপনি শক্তি সিং তো একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। একটা ভিকিকে আপনি 5 স্টার হোটেলে 10 দিন রেখে দিন, 11 দিন তম দিনে বলবো আমার কিছু চাই না, আমি বাইরে যাব। একটা ঘরের মধ্যে যদি তাকে 10 দিন রাখা, তো সাধারণ মানুষ তো এটা করতে পারে না। তার একটা স্পিরিচুয়াল রিচনেস ছিল।